স্নিগ্ধতায় ভরপুর বিকালটা কাশফুলের ধুলে ধুলে বয়ে যাওয়া অবাধ সৌন্দর্যে মন আরও সতেজে ভরিয়ে তুলেছে। বিধ্বস্ত নীল আকাশটা যদিও মৃদুতর ছড়া ছড়া কালো মেঘ মন্ত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে, বৃষ্টি আসবে কিনা কারো জানা নেই, তবুও চারপাশের পরিবেশটা নজর মন আবেশিত করে দেওয়ার মতো স্নিগ্ধকর। নতুন নববধূ বেশে থাকা বইয়ের রূপের মতো নজর কাড়া, মনোমুগ্ধকর। উত্তরার দিয়াবাড়ির কাশফুল বাগানের পিচ ঢালা পথের প্রান্তরে পকেটে হাত গুজে হেঁটে চলেছে নিবান, পাশে পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছে ত্রিনয়। দায়িত্ব আর কাজ পাগল ছেলেটার কাজ থাকা সত্ত্বেও এখানে এক প্রকার জোর করে নিয়ে এসেছে সে। প্রথম একটু রাগারাগি করলো শরতের এই মনোমুগ্ধকর বিকাল দেখে তার বন্ধুরূপে ছেলেটার রাগ পড়েছে মনে হয়। শ্যামবর্ণ মুখের শান্ত অবয়বটা দেখতে তো অন্তত তাই মনে হচ্ছে। এত সময় চুপচাপ দুজনে হাঁটলেও এবার মুখ খুললো ত্রিনয়। স্কলারশিপ পেয়েও নিজের স্বপ্ন পূরণে পিছু হাঁটলি, বিসিএসটাও তো অন্তত দিতে পারতিস। এখানে কিন্তু আঙ্কেলের দোষ দেওয়া যায় না। স্কলারশিপ পেয়ে তখন পরিস্থিতির খাতিরে আঙ্কেলকে সাপোর্ট দিতে বাইরে দিতে পারিসনি, ঠিক আছে, কিন্তু যখন পরিস্থিতি ঠিকঠাক হলো তখন তো আঙ্কেল সাপোর্ট দিয়েছিল তোকে, পিছু পা হলি কেন? সব জায়গায় নিজের আবেগ অনুভূতি ধীর চিত্রে চেপে রাখার চেষ্টা করলো। দুজন ঘনিষ্ঠ বন্ধু যখন এক জায়গায় হয় দুজনে মন খুলে কথা বলার চেষ্টা করে, যদিও নিবান কমই বলে। বিকেলের হিমল হাওয়ায় সাদা কাশফুলের বেলাগুলো দুলে দুলে চলেছে, সেদিকে এক পলক তাকিয়ে সামনের দিকে নজর দিল নিবান। ত্রিনয়ের কথার উত্তরস্বরূপ কিছু সময় তাকে অপেক্ষা করলো, ফের বলল, ওনাকে ওই অবস্থায় রেখে আমি নিজের স্বপ্ন পূরণের কথা ভাবিনি, কারণ আমার বিবেক ঋণী ছিল ওনার কাছে, সেটা শোধ করবার পালা এসেছিল তখন। আর পরিস্থিতি ঠিক হলে পরবর্তীতে যাওয়ার কথা বলছিস? আমি JS ইন্ডাস্ট্রির কর্ণধরের চেয়ারে বসে সমস্ত কিছু পরিচালনা করলেও সেখানের কোনো কিছুর দাবিদার হকদার বলে নিজেকে মানি না। আমি যা হতে চেয়েছিলাম সেটা শুধুমাত্র নিজের মেধা আর চেষ্টাতে, সেখানে যখন বাধা পড়েছে এনাফ। আর BCS প্রিপেইড হয়েছিলাম, চেয়েছিলাম পরীক্ষা দিব, কিন্তু সেভাবে সময়টার পেলাম কোথায়? উনি আর মাও নিষেধ করলেন। নিবানের জীবন বৃত্তান্ত সম্পর্কে মোটামুটি জানা ত্রিনয়, তাই আর ঘাটালো না সে। তবে ছেলেটার এই সারাদিনের ব্যস্ত লাইফ, দায়িত্ব, কাজ সব কিছু ভালো লাগলেও নিবানের এই অতি নিষ্পিনতা ভালো লাগে না ত্রিনয়ের। কলেজ লাইফে থেকে বেস্ট ফ্রেন্ড তারা। ত্রিনয়ের আগে নিবানের কোনো বেস্ট ফ্রেন্ড ছিল বলে জানা নেই। শান্ত গভীর ছেলেটার ভার্সিটি লাইফে এসে কিছু সংখ্যক বন্ধু হলেও কলেজ লাইফ থেকে একমাত্র বন্ধু ছিল ত্রিনয়। গম্ভীর ছেলেটার সাথে ফ্যামিলি, আর্থিক সব দিক থেকে বেশ তফাৎ থাকলেও কিভাবে কি করে যেন খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল তারা। মায়া আর অদ্ভুত এক টানের সম্পর্ক তৈরি হলো। সেখান থেকে নির্দ্বিধায় এক অপরের ভালো বন্ধুটা জানা বোঝা। তুই ভুল ধারণা পোষণ করে আসছিস। আঙ্কেলের নজরে তুই তার বড় সন্তান, মান্যতা, ইভান সবার মতো সব কিছু পাওয়ার সব অধিকার যোগ্য সন্তান হিসাবে তোকে তিনি সেই সম্মানটা দিয়ে আসছেন। তুই তারপর ওনার সব কিছু তোর কিছুই নয়, এটা কেন ভাবিস? যে প্রায়োরিটিটা উনি তোকে দেয় সেখান থেকে তোর মুখে উনি শব্দটা আমার, সেখানে ওনার কেমন লাগার কথা তোর আমার সবার জানার কথা। তবুও কিন্তু ওনার সব কিছুর যোগ্য উত্তরাধিকারী মনে করে ওনার ইন্ডাস্ট্রির সমস্ত পরিচালনার ভার তোর হাতে তুলে দিয়েছেন। তোর ভালো মন্দ যে কোনো সিদ্ধান্ত বিনা বাক্য বয়ে মেনে নেন, তারপরেও তোর মনে হয় তুই ওনার কিছুই না। এই প্রথম নয়, এর আগে এমন বিভিন্ন কথা বুঝদার কথা দ্বারা ছেলেটাকে বোঝানোর চেষ্টা করে ত্রিনয়, কিন্তু যে বুঝদার তাকে কি অন্য কেউ শত বুঝিয়েও বুঝদারের কিনারার সন্তান দিতে পারে? ত্রিনয়ের ভাবনার মাঝে নিবান ধীর গলায় বললাম, আমি জানি না আমার সবসময় কেন মনে হয় আমি ও বাড়ির কেউ না, শুধু মা আছে বলে তাই মনে হয় ও বাড়িতে থাকা। এইসব কেমন কথা নিভান? ইভান মান্যতা তোর ভাই বোন, ছোট থাকতে ইভান যা করে এসেছে এখন কিন্তু তোকে মানেও, যদিও সেটা ওর হাবভাবে বুঝতে দেয় না। আর মান্যতা আঙ্কেলের মতো সেও তার দাদা ভাইয়ের সমস্ত সিদ্ধান্ত চোখ বুজে মেনে নেয়। তবু তুই এরকমটা কি করে বলতে পারিস? শুধু গুটি কয়েক মাসের জন্য তোর কাছের মানুষের অনুভূতিগুলো এভাবে ইগনোর করতে পারিস না। নিবান উত্তর দিল না। দৃঢ় চোয়ালের সামনের দিকে এগিয়ে চলল সে। হয়তো ত্রিনয়ের কথাই ঠিক, সম্পর্কে এত কঠোরতা ঠিক নয়, নিজেকে বা এত ছোট করে দেখা ঠিক নয়।
যেখানে সবাই তাকে মাথায় তুলে রেখেছে ভাবনা সেদিকে আরও এগুলো না চাইতেও গম্ভীর মুখা বয়বের ঠোঁটের কোণ প্রসারিত করলো, প্রসঙ্গ এড়াতে বলল, আমাদের বাঙালিয়ানা রেস্টুরেন্টের নামটা কিন্তু তোর হাতের দুধ চিংড়ির রেসিপি, কলা পাতায় মোড়ানো ইলিশে ভাপা আর সাধারণ ঘি পোলাওটা কিন্তু বেশ নামডাক করিয়ে দিয়েছে। সপ্তাহে বৃহস্পতিবারে এই দিনটায় কি পরিমাণ লোকের সমাগম হয় এই রেসিপিগুলোর জন্য আমাদের রেস্টুরেন্টে, দেখেছিস? যদিও আমাদের বাঙালিয়ানা রেস্টুরেন্টের সব খাবারের মোটামুটি নামডাক আছে, তবে সিক্রেট শেফের হাতের এই রান্নাগুলো কিন্তু বেশ মজা করে খায় খাদ্যপ্রিয় মানুষগুলো। নিবান প্রসঙ্গ এড়াতে চাইছে, বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল তিনয়। নিবান ফের বলল, যদিও রেসিপিগুলো কমন, তবুও তোর হাতের আলাদা স্পেশালিটি থাকায় রান্নার স্বাদগুলো আলাদা হয়। চেষ্টা তো আমিও করি, তবুও তোর রান্নার মতো স্বাদ আনতে পারি না কেন? কার হাতের স্পেশাল রেসিপি রান্নাগুলো আজ আমাকে বলতো, যে হুবহু তার হাতের গুণটা রপ্ত করেছিস আন্টির হাতের? যদিও মা রান্নাগুলো জানেন এবং খুবই সুন্দর রান্না করেন, তবে আমি দাদিমা যেভাবে রান্না করতেন সেটাই রান্নার সময় বেশি ফলো করি। ওনার রান্নার হাতটা দারুণ ছিল। বাবা চাচারা, আমরা ভাই বোনেরা সবাই ওনার হাতে রান্না খুবই তুষ্টতার সহিত ভোগ করতাম। গম্ভীর মুখে এক টুকরো হাসি ফুটল, সঙ্গে সঙ্গে তা আবার মিলিয়ে গেল। তিনের কথার উত্তরস্বরূপ ঘাড় বাঁকিয়ে শুধু একবার তার দিকে তাকালো নিবান, শীতল গলায় বলল, আমাদের রেস্টুরেন্টটা যেমন আমরা সাধারণভাবে উপস্থাপন করে, সেখানে নামি দামি নয়, অতি সাধারণ সব বাঙালিয়ানা খাবারেরই যোগান দিতে চেয়েছিলাম। সেরকম সাধারণভাবে রান্নার মধ্যে অসাধারণ হয় তোর বানানো রেসিপিগুলো, যেটা আমাদের রেস্টুরেন্টটাকে আরও উন্নতি সাধন করতে এগিয়ে নিয়ে যাবে। হয়তো, তবে সুগৃহিণী হওয়ার কথা ছিল আমার বউয়ের হয়ে গেলাম আমি। হেসে দিল তিনয়। সেটা দেখে নিজের মুখের হাসিটা আরও একটু প্রসারিত করলো নিবান, বলল, সুগৃহিণী হওয়া কি শুধু স্ত্রী লোকের দায়িত্ব, নাকি এটা শুধু তাদেরই কর্ম? দেশ বিদেশের ছোট বড় নামি দামি সব হোটেল রেস্তোরাঁগুলোতে গিয়ে দেখ, সেখানে বড় বড় ডিগ্রিধারী শেফরা অধিকাংশ পুরুষই। এর জন্য তো স্কলারশিপ পেয়ে বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেও নিজের ইচ্ছে পূরণে নেমেছি। যদিও চাকরির জন্য বিভিন্ন ভার্সিটিতেও অ্যাপ্লাই করেছি, একটা প্রাইভেট ভার্সিটি থেকে অফার এসেছে, দেখি কি করা যায়। দেশে চাকরির বড় অভাব, চাইলে তিনয় বাইরের দেশে সেটেলড হয়ে যেতে পারত। তবে আরও একটা কারণে সেই ওই সুদূর বিদেশ বুয়ে থাকতে পারেনি। তবে সেটা নিবানের সামনে উদ্যোগ করে বলতে সাহস পায় না, আর না সেই সাহস দেখাতে চায় সে। যদি না এত বছরের বন্ধুত্বে ফাটল ধরে যায়, আর যে প্রিয় মানুষটাকে পাওয়ার সাধনায় তার মন আকৃষ্ট হয়ে রয়েছে, যোগ্যতায় সে মানুষটাকে বুক ফুটে চাওয়া যে বড়ই অপরাধ। হঠাৎ নিবানকে থামতে দেখে ভাবনা কাটল তিনি। নিবানের কুঞ্চিত নজরের দিকে তাকিয়ে সামনে তাকাতেই নিজের হৃৎপিণ্ড ছলাৎ করে উঠল তার। সে প্রিয় মুখটা, ফর্সা শরীরে লাল পাড়ের সাদা শাড়ি জড়ানো, কি স্নিগ্ধ, কি সুন্দর দেখাচ্ছে। শরতের কাশফুলে সাজানো বিকালটাও যেন সেই সৌন্দর্যের কাছে ফিকে মনে হলো। নজর সরিয়ে নিল তিনয়, অবাক কণ্ঠে শোধালো, মান্যতারা এখানে আসবে তুই জানিস না? দিবার মৌনতাও এসেছে দেখছি। তিনয়ের কথার উত্তর দেওয়ার আগে প্যান্টের পকেট থেকে ফোন বের করতে উত্ত্যক্ত হলো নিবান। মাকে ফোন দেবে তাই, তার আগে রানী সাহেবাকে গাড়ি থেকে বের হতে দেখে হাত থেমে গেল। বুঝলো মায়ের অনুমতি নিয়েই বেরিয়েছে তারা। মান্যতারা আসবে সে জানতো না। উত্তরটা দিয়েই পিছে মুড়ে গাড়ি যেখানে রাখা সেদিকে যাওয়ার জন্য এগোলো। তবে তিনয়ের কথায় থেমে গেল, তবে পিছে মুড়ল না। এই নিবান, মান্যতাদের সাথে ওই নতুন মেয়েটা কে রে? এত অনিন্দ্র সুন্দরী। চোখ বন্ধ করতে হঠাৎই সে ক্রন্দরত চোখ জুড়ে আবারও বেশি উঠল নিবানের বন্ধ অক্ষিপটে। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললো সে, ভুলেও পিছিয়ে মুড়ল না। তবে নতুন মেয়েটা বলতে কে বুঝতে পারলো। তীক্ষ্ণ গলায় কথার বান ছুড়ে দিল তিনয়ের দিকে, অনিন্দ সুন্দরীকে নজর লেগেছে নাকি? আল্লাহুম মাগফিরুল্লি, এগুলো কি বলিস? আমি তো তাকে দেখে এমনিতেই কথাটা বলে ফেললাম। যত আনন্দ সুন্দরী আমার সামনে দিয়ে যতই ঘুরে বেড়াক না কেন, আমার নজর সেখান থেকে কুঞ্চিত নাড়াতে পারবে না। ঘাড় বাঁকিয়ে তিনয়ের দিকে তাকাতেই বোকা হেসে দিল তিনয়, বলল, ওরা হয়তো আমাদের দেখেনি, তাই বলে আমাদের যাওয়া উচিত নয় ওদের দিকে। হঠাৎই দেখা যখন হয়ে গিয়েছে, চল কথা বলে আসি। শীতল চোখে তিনয়ের দিকে তাকাতেই ফের সে বলল, তুই এরকম হচ্ছিস কেন ভাই? এত অনুভূতি শূন্য, এরকম থাকলে বউ টিকবে না তোর।
নিজেরটা টিকিয়ে দেখাস, তারপর আমার কথা ভাবিস। আমারটা টিকবে কি টিকবে না সেটা আমি বুঝে নেব। এখন চল, আমার অফিসে অনেক কাজ পড়ে আছে, যেতে হবে। সামনে এগোলো নিবান, কিন্তু তিনয়ের পা কিছুতেই সামনে এগোতে চাইল না। প্রিয় নারীটাকে শাড়ি পরা অবস্থায় কাছ থেকে একটু দেখতে পেল না। কি আফসোস। পিছিয়ে ফিরল আরও একবার, আফসোস যেন আরও জোরালো হলো। ফের সামনে ফিরে বিড়বিড় করে নিবানকে বকতে বকতে এগোলো সে। নিজের অনুভূতি তো সব বিসর্জন দিয়েছে, এখন তাকে জুটি বানিয়ে তার গুলো ও বিসর্জন দেওয়া প্রস্তুত নিচ্ছে। বিকালবেলা ঘুম থেকে উঠে যখন বাড়িতে বোনদের কাউকে দেখলো না নাফিম, এমনকি করে কেউ না, তখন কেঁদে কেটে সান্ত্বনা রহমানকে অস্থির করে তুলল। কেন বোনেরা তাকে নিয়ে গেল না? সন্ধ্যার পরে তারা বাড়িতে ফিরলে নানা অভিযোগ জুড়ল নাফিম। মৌনতা সেই অভিযোগে একদম গুরুত্ব না দিলেও দিবা বোঝালো তাকে, কাজ হলো না। করে বোঝালো, তবুও মুখ ভার করে রইল, কথা বলল না তার সাথে। করে যেতে চায়নি, মান্যতা এক প্রকার তাকে জোর করে নিয়ে গিয়েছিল। তাতে আবার শাড়ি পরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। শেষে করে যেতে চাইলো, শাড়ি আর পরেনি। দিবা আপু আর মান্যতা আপু শাড়ি পরে গেল, সে আর মৌনতা সাধারণভাবেই গিয়েছিল। চেষ্টা করো যখন নাফিমের গোমরা মুখের আদলকে পাল্টাতে পারলো না, তখন মান্যতা নাফিমের কাছে এসে তার ফোনটা এগিয়ে দিয়ে বলল, আচ্ছা, ভুল হয়ে গেছে, তোকে নিয়ে যায়নি, কিন্তু এখন তো কিচ্ছু করার নেই। তবে ভুলে মাসুল হিসেবে আমি সুন্দর একটা অফার দিচ্ছি। কাল তোকে অনেকগুলো চকলেট কিনে দেবো, আর আজ রাতে তুই ঘুমানো অবধি আমার ফোনটা তোর কাছে থাকবে। তুই যত ইচ্ছে কার্টুন দেখতে থাক। রাগ ভেঙে নাফিক উৎফুল্ল হয়ে বলল, সত্যি বলছো বলো আপু? সত্যি। নাফিমকে মানাতে পেরে খুশি হলো মান্যতা। নাফিমও খুশি মনে ফোন নিল। কাল স্কুলের সাপ্তাহিক ছুটি, আর সপ্তাহের এই দুদিন প্রাইভেট টিচার আসে না তার। এখন সে ইচ্ছে মতো কার্টুন দেখবে, গেম খেলবে। ড্রয়িং রুমে বসে ফোনে ব্যস্ত হয়ে পড়ল সে। সান্ত্বনা রহমান খানিক ভিড় করে বকে নিজের রুমে চলে গেলেন। সারা বিকাল থেকে সন্ধ্যা ছেলের বকবকানিতে মাথা ধরেছে ওনার। এখন একটু না শুয়ে পড়লেন নয়, এরকম যে যার কাজে চলে গেল। রাতে 9:30 বাজে, তখনও নাফিম ড্রয়িং রুমে বসে ফোন দেখছে। সান্ত্বনা রহমান আর নিহারিকা বেগম রাতের খাবার সাজাচ্ছেন ডাইনিং টেবিলে, সাথে রানীও এটা ওটা এগিয়ে গুছিয়ে দিচ্ছে। এই 4টা মানুষ বাদে নিচে কেউ নেই। বাড়ির কলিং বেলটা বাজতে রানী সাহেবা গিয়ে দরজা খুলে দিল। সেদিকেও হুঁশ নেই নাফিমের। সে এত সময় ফোনে গেম খেললো, এখন মান্যতা গ্যালারি ভরা পিকগুলো দেখতে ব্যস্ত। হঠাৎ মনে হলো তার পাশে এসে কেউ বসেছে। পাশ ফিরে তাকাতেই ভ্যাবাচেকা খেয়ে গেল সে। উৎফুল্লতায় ডুবে থাকা মুখটা সঙ্গে সঙ্গে মিয়ে গেল। দাদাভাই কখন এসে বসে পড়ল। মা এত সময় বারবার সাবধান করে যাচ্ছিল, বলছিল, তোর দাদাভাই আসার সময় হয়ে গেছে, ফোনটা রাখ। এসে যদি দেখে পড়া বাদ দিয়ে ফোনে গেম খেলছিস, দেখিস। সেই তা হলো। হঠাৎ বোকার মতো কাজ করে বসলো নাফিম। পরাস্ত সৈনিকের মতো ফোন নামক অস্ত্রটা সসম্মানে নিবানের দিকে বাড়িয়ে দিল। সেটা দেখে কপাল কুঞ্চিত হলো নিবানের। হাত বাড়িয়ে সেটা নিতেই নাফিম দৌড়ে চলে গেল। আশ্চর্য হয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নজর ফিরিয়ে আনতেই নাফিমের রেখে যাওয়া ফোনের গ্যালারিতে নজর স্থির হয়ে গেল। হালকা কলা পাতা রঙের একটা সালোয়ার কামিজ পরা মেয়েটার ফর্সা সাদাসিধা গোলগাল মুখটা আটকে আছে গাঢ় জলপাই রঙা একটা হিজাবে। সেভাবে কিছুতেই নজর আটকালো না নিবানের। নজর সোজা গিয়ে আটকালো মান্যতার পাশে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়েটার ডগর ডগর কাজল কালো চোখ। শীতল স্থির নজরে সেই চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। নিঃসন্দেহে মায়াবিনী জাদুময়ী দুটো চোখ। ফোনটা রাখতে গিয়েও রাখতে পারল না নিবান। মন টানলো যে জিনিসটা কখনো করা হয়নি, সেটাই করতে বাধ্য হলো নিজের মন। মান্যতার ছবিটা একপাশে ফেলিয়ে কোরের ছবিটা জুম করলো সে। সত্যি তিনের অনুযায়ী মেয়েটা অনেক সুন্দরী। ছবিটা আরো ঝুম করতে কোরের মোটা মোটা চোখ জোড়া স্ক্রিনের উপরে আরো বড় হয়ে ধরা দিল। কাছ থেকে সে জাদুময়ী মায়াবিনী ডগর ডগর চোখ জোড়া গভীর আর নিষ্প্রভ নজরে দেখলো নিবান। হঠাৎই ফোনটা সোফার একপাশে রেখে দিয়ে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। আশেপাশে ভুলেও নজর না দিয়ে গটাগট সিঁড়িপথ ধরলো। রুমের মধ্যে গিয়ে বাহিরের পোশাক ছেড়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ছিটা দেওয়ার সময় চোখ বন্ধ করতেই সেই কন্দরত চোখ জোড়া ভেসে উঠল বন্ধ অক্ষি পড়ে। চোখ খুলে ওয়াশরুমের আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে নজর দিল নিবান। মনে মনে বিড়বিড়ালো, নারী, তুমি সত্যি ছলনাময়ী। আর তোমার কঠিন ছলনা হলো চোখের নোনা অশ্রু দ্বারা পুরুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করা।
নিহারিকা বেগমের দ্বিতীয় স্বামী হলেন জাহিদ সাহেব। একই শহরের একই গলির বাসিন্দা হওয়ায় চেনা পরিচিত ছিলেন ওনারা। দুজনের বাবারা আদি সূত্রে বাসিন্দা এই শহরের। চাল চলনের শালীনতা আর স্বভাবে শান্ত থাকায় নিহারিকাকে বেশ পছন্দ করতেন। শুধু যে স্বভাব চালচলনে ভালো লাগতো এমনটাও নয়, নিহারিকা সেই কিশোরী বয়সে ছিল অনেক সুন্দরী। তার সৌন্দর্যতাও মুগ্ধ করতো জাহিদ সাহেবকে। তবে কাল বেঁধে নিজের অনুভূতিগুলো কখনো না নিজের পরিবারের কাছে প্রকাশ করতে পেরেছিলেন আর না নিহারিকাকে জানাতে পেরেছিলেন। যদিও তিনি চেয়েছিলেন পড়াশোনা শেষ করে নিহারিকার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব রাখবেন, কিন্তু ভাগ্য সুসম্পন্ন ছিল না ওনার। পড়াশোনা খাতিরে বাড়ির থেকে দূরে থাকে হঠাৎ একদিন জানতে পারলেন নিহারিকার বিয়ে হয়ে গেছে। ভালো সুশিক্ষিত উচ্চবংশীয় পাত্র পাওয়ায় অল্প বয়সে মেয়েকে পাত্রস্থ করেছেন নিহারিকার বাবা। জীবনের প্রথম ভালো লাগা মেয়েটা অন্যের জীবন সঙ্গিনী হয়ে গেছে জানতে পেরে খুবই কষ্ট পেয়েছিলেন সেদিন। ব্যথিত হয়েছিল নিজের মন। পরবর্তীতে ভাগ্য হিসাবে মেনে নিতে বাধ্য হয়েছিলেন। তবে ওনার চাওয়ার হয়তো পবিত্রতা ছিল, তাই ভাগ্যক্রমে নিহারিকা আবারও ওনার কাছে ফিরে এলো। দ্বিতীয়বার সুযোগ পেলেন নিহারিকাকে নিজের করে নেওয়ার, আর সেই সুযোগটা বিভিন্ন সংঘাতের মধ্যেও কোনো মতেও হাতছাড়া করেননি তিনি। নিহারিকার বিয়ের 7 বছর পর হঠাৎই তার প্রথম স্বামী অ্যাক্সিডেন্টে মারা যান। সংসারের বিভিন্ন সংঘাত আর ঝামেলার কারণে ছেলেকে নিয়ে বাপের বাড়ি ফিরতে হয় তাকে। বিষয়টা জানার পর জাহিদ সাহেব আর দেরি করেননি। 4 ভাইয়ের মধ্যে তিনি সবার বড় হওয়া সত্ত্বেও তখনও বিয়ে করেননি। যদিও অন্য ভাইরা বিয়ে করে নিয়েছিল, তিনি যখন ছেলেসহ নিহারিকাকে বিয়ে করতে চাইলেন বাড়ির কেউ প্রস্তাবে রাজি হলেন না। বিশেষভাবে ওনার মা। সুদর্শন ছেলে ওনার, কোনো দিক থেকে কম নয়। বাবার বিরাট ব্যবসাও এক হাতে সামলে চলেছে। সে ছেলের জন্য বাচ্চা সহ বিধবা বউ, তিনি মানতে নারাজ ছিলেন। তবে এক সময় ছেলের জেদের কাছে হার মেনে নিহারিকাকে মানতে রাজি হলেও তার ছেলেকে মানতে নারাজ, কিছুতেই রাজি হলেন না। তবে জাহিদ সাহেব বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে মাকে মানান। তবুও মায়ের নজরভঙ্গি না নিহারিকার প্রতি সন্তুষ্ট ছিল আর না নিবানের প্রতি। পরে আস্তে আস্তে সবটা ঠিক হয়েছে, তবে কতটা ঠিক হয়েছে এটা বিশেষ জানা নেই জাহিদ সাহেবের। হয়তো আছে, তবে প্রকাশ করতে চান না। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। নিহারিকাও ওনাকে এক কথায় বিয়ে করতে রাজি হয়েছিলেন এমনটাও নয়, তাকেও বিভিন্নভাবে মানাতে হয়েছিল। শেষমেশ বাবা ভাইদের কথায় বাধ্য হয়ে জাহিদ সাহেবকে বিয়ে করতে রাজি হয়। তবে বাধ্য হয়ে বিয়ে করলো, পরবর্তীতে নিজেকে মানিয়ে নেয়, মেনে নিতে শুরু করেন নিজের নতুন সংসারে। নিহারিকার সাথে বিয়ের বছরের মাথায় নিহারিকা অন্তঃসত্ত্বা হয়। তারপর ইভানের জন্ম। ইভান শান্ত গম্ভীর ধরনের ছেলে বরাবর, তবে ইভানের জন্মের পর বায়ন্ত প্রাণ ছিল। সময়ের সাথে সাথে সেই অন্তরঙ্গ ভাই ভাই সম্পর্কটায় হঠাৎই দূরত্ব তৈরি হলো। ইভানের ক্লাস 6-7-এ ওঠা পর্যন্ত 2 ভাইয়ের সম্পর্ক মোটামুটি ঠিকই ছিল। তারপর যে কি হলো, 2 ভাই হঠাৎ দুজনের থেকে নিজেদের দূরত্ব তৈরি করে চলতে শুরু করলো। নিবান চুপচাপ থাকলো। ইভানের কথা ছিল নিবানকে বাবা মা সব কাজে সবসময় প্রায়োরিটি বেশি দেয়, তাকে বেশি ভালোবাসে। শত চেয়েও বুঝিয়েও আর সেই দূরত্ব ঘুচানো গেল না। তবে আগে ইভানের অভিযোগের মাত্রা সীমাহীন থাকলেও এখন আর তাকে অভিযোগ করতে দেখা যায় না। তবুও 2 ভাইয়ের মধ্যে সম্পর্কটায় আর উন্নতি হলো না। বাবা ডেকেছিলাম, আসবো? ইভানকে ডাকতে পাঠিয়ে অতীতের ভাবনায় ডুব দিয়েছিলেন জাহিদ সাহেব। ইভানের ডাকে সে ঘুর কাটতেই বললেন, এসো। ইভান এসে বেডের পাশে রাখা টুলটা টেনে বসলো। বাবার দিকে শান্ত দৃষ্টি ভুলিয়ে বলল, শরীর কেমন যাচ্ছে তোমার? পরীক্ষার চাপে এই কদিন খোঁজ না হয়নি। আলহামদুলিল্লাহ, এই যাচ্ছি ভালো। কিছু সময় দুদিকে নীরবতা চলল। ইভানের নীরবতা বুঝে জাহিদ সাহেব মুখ খুললেন। পড়াশোনা তো আপাতত শেষ, এখন কি করতে চাইছো? এবার অফিসে বসা চিন্তা ভাবনা করলে ভালো হয় না? জানা ছিল ইভানের বাবা এমনই বিষয় নিয়ে কথা বলবেন বলে তাকে জরুরি তলবটা করেছেন। ইভানের শান্ত নজরটা এবার ধীর নজরে পরিণত হলো। নির্বিকার গলায় বলল, যাকে দায়িত্বটা দিয়েছো তাকে সে দায়িত্বটা সামলে নিতে দাও। আমি মনে করি অফিস বিশেষ প্রয়োজন নেই আমার। প্রয়োজন যার, সে তো সবটা মিলিয়ে আছে, সব মিলিয়ে চলছে তো, নিচ্ছেও। তবে সেখানে আমার বিশেষ প্রয়োজনটা কোথায় দেখছি না তো আমি। ইভানের কথাগুলো খারাপ নয়, তবে যাকে নিয়ে ইভান বাক্যগুলো ব্যবহার করলো সেই সম্বোধনহীন বাক্যগুলো ঠিক মেনে নিতে পারল না জাহিদ সাহেব। কিছুটা কঠিন গলায় বললেন,